আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হঠাৎ করে লাইভ আসা একটা আশ্চর্যের বিষয় যে অনেকে লাইভের জন্য অপেক্ষা করেন এবং লাইভের যে শিডিউল থাকে আমরা সেটা নিয়ে একটা পোস্ট করি। তা আজকে যে লাইভটা করতে যাচ্ছি এটা হলো যে মোবাইলের সার্ভিসিং জগতে যারা সার্ভিসিং করেন, যারা টেকনিশিয়ান ভাইরা আছেন, টুকিটাকি অনেক সমস্যায় পড়েন। অনেক সময় নিজের যে আইকিউ আছে সেখান থেকে কাজগুলো কমপ্লিট করে ফেলেন, আবার অনেকে দেখা যাচ্ছে যে কাস্টমার ফেরত দেন, তারপরে নতুবা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে কাজটা করিয়ে নেন। তা কী ধরনের সমস্যায় পড়েন সেগুলো নিয়ে আজকে কথা বলবো। যারা লাইভে যুক্ত হচ্ছেন আপনারা কমেন্ট করবেন যে সাউন্ড, তারপরে ভিডিও পজিশন এগুলো ঠিক আছে কিনা, এবং আপনারা জানাবেন যে সব ওকে আছে কিনা। গত শুক্রবারে আমরা ইজি জেটা ক্লাস নিয়ে লাইভ করছিলাম, তা অনেকেই সমস্যায় ফেস করছিলেন। তবে দেখেন যে স্ক্রিন ভিত্তিক যে লাইভগুলো করা হয় সেগুলো যদি ওয়াইড অ্যাঙ্গেলের যে ভিডিওগুলো থাকে, অর্থাৎ কম্পিউটারে যে স্ক্রিন আছে স্ক্রিনের সাইজে যদি ভিডিওটা না করা হয়, তাহলে যে ওই যে আমি যেটা আপনাদেরকে স্পষ্ট দেখাতে চাচ্ছি ইউটিউব ভিউ বলা হয়, ওইটা স্পষ্টভাবে দেখা যায় না, যার জন্য বাধ্য হয়ে মানে ওই ভিউতে করা হয়েছে। তবে বিগত দিনে যেগুলো লাইভ করা হয়েছিল সব পোর্ট্রেট মোডে ছিল, অর্থাৎ ফোনে যে স্ক্রিন আছে এই সিস্টেমে ছিল। এই সিস্টেমে করলে কি হয় যে ওই যে স্পেস কম পাওয়া যায়, যার কারণে যখন আমরা স্ক্রিনের কোনো কিছু দেখাবো সেটা সঠিকভাবে অনেক মানে বোঝানো সম্ভব হয় না, যার জন্যে মূলত কম্পিউটার স্ক্রিনের যে সিস্টেম আছে ওইটা। আর যেহেতু ইজিজেটেক প্লাস ছিল, ইজিজেটেক প্লাস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। আমরা মোবাইল সার্ভিসিং জগতে যদি বলি যে হার্ডওয়্যার সেকশনের পরে সফটওয়্যার সেকশনের শুরু হয় ইজিজেটেক্স দিয়ে। ইজিজেটেক্সটা হলো যদি বলি যে প্রোগ্রামিংয়ের জন্য একটা প্রাণ বলা হয়। এখন তো F64 এসছে একটা, যদি বলি ইজিজেটাক্সের আপডেট। তবে ইজিজেটাক্সগুলো যারা ব্যবহার করেছেন, যারা এ সম্পর্কে জানেন, তারাই বলতে পারবেন যে এটা কতটা মজা ছিল। আসলে কি ওল্ড মডেলের ফোনের জন্য যদি সার্ভিসিং করতে যান তাহলে আপনাকে F64 তো আছে, F64 তো সবার কাছে থাকে না। মাসিতে ঝামেলা করছে। F64 হলো যে একটা আপডেট সফটওয়্যার আর এর কিছু বাগস আছে যেটা আপনাকে ইজিজেটা খুব সহজে কাজ করিয়ে দেবে। এবং আপনি যদি মনে করেন যে F64 ব্যবহার করেই ইজিজেটাক্স না ব্যবহার করে F64 দিয়ে সব কাজ করে ফেলবেন, আসলে এটা আমার কাছে মনে হয় যে বোকামি হবে। যার জন্য আপনাকে সর্বপ্রথম ইজিজেটাক্সটা আগে জেনে নিতে হবে। যাদের আছে তাদের আছে, যদি না থাকে তাহলে আপনারা X64 কিনেন, কিন্তু ইজিজেটাকে যে ফিচারগুলো আছে এগুলো সম্পর্কে একটু ধারণা রাখেন। তারপর ইউফাই আছে, ইউফাই যদি বলি ওটাও গরিবের বন্ধু। আর ইউফাই নেই এরকম মানুষ, মানে ইউফাই কেনেননি এরকম মানুষ খুব কমই আছে, তবে আমি ইউফাই কিনে নেই। আমি ইজিজেটাক্স দিয়েই মূলত কাজ শুরু করেছি। আর ইজিজেটাক্সের যে ফিচারগুলো আছে এগুলো A to Z আমার জানা আছে, ইনশাল্লাহ আমার কোনো অসুবিধা হয় না। তা আমি ধারাবাহিকভাবে ইজিজেটাক্স, তারপরে বর্নিও, F64, তারপরে সফটওয়্যারের যে বিষয়গুলো থাকে, তারপর হার্ডওয়্যারের যে বিষয়গুলো থাকে A to Z আমি লাইভ করার চেষ্টা করব, মানে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করা। আপনারা যারা আমাদের লাইভগুলো দেখেন, আমাদের সাথে যুক্ত আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের যে মূল্যবান মতামতগুলো আছে এগুলো একটু কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন, যেন আপনার পাশাপাশি আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আপনার ভালোবাসার মানুষ যারা আছেন, তারা যেন আমাদের ভিডিওটা পেয়ে যায়। ভিডিওটা শেয়ার দিলে মোটামুটি আমার যদি বলি কিছুটা যদি আগ্রহ তৈরি হবে, কেননা আমি যে ভিডিওগুলো আপনাকে শেয়ার করি এগুলো কিন্তু আমাকে অনেক অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে যে জিনিসগুলো হাসিল করা। তো এই হিসাব করে এখন বর্তমানে যে অবস্থায় তাতে কি হয় যে একটা ইউটিউব বা ফেসবুকে আপনি যে রিলেটেড ভিডিওগুলো আমাদের থেকে দেখছেন বা মানে আপলোড করা হচ্ছে, আসলে এই রিলেটেড ভিডিওগুলো সচরাচর দেখবেন না।
আছে, ভিডিও আছে, কিন্তু অসমাপ্ত কিছু আছে, কিছু সময় আছে ফুলফিল আছে। এগুলো হচ্ছে যে কেন্দ্রভিত্তিক এবং ব্যক্তিভিত্তিক। তা আমরা শুরু করব। আমাদের বিষয়গুলো ছিল যে টুকিটাকি সমস্যা আর কি। টুকিটাকি সমস্যা বলতে আপনি একটা ফোন নিয়ে কাজ করবেন আর কাজটা সহজে হয়ে যাবে, এটা কিন্তু হয় না। সার্ভিসিংটা এরকমই যে কিছু না কিছু সমস্যা ফোন খোলার পরে থাকেই। তা যাই হোক, আজকে আমি কিন্তু একটা পোস্ট করছিলাম যেটা হচ্ছে যে বল পেস্ট নিয়ে। বল পেস্ট নিয়ে কেন পোস্ট করেছি? বল পেস্ট হচ্ছে, যদি সিপিইউ রিবলিংয়ের কথা বলি তাহলে সিপিইউ রিবলিংয়ের মূল যে বিষয়গুলো থাকে সেখানে বল পেস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট বলা হয়। যদি বল ভালো না থাকে তাহলে কিন্তু দীর্ঘদিন ফোনটা রানিং হয় না বা আপনার কাজটা প্রপারভাবে হবে না। একটা আইসির নিচে অনেকগুলো লাইন থাকে, 500-1000 এরকম লাইন থাকে। তা এই লাইনগুলো যদি কোনো একটা মিসিং হয়ে যায় তাহলে সেই সেক্টরটা কিন্তু বা সেই সেকশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, একটা ভালো মানের বল পেস্ট ব্যবহার করা দরকার আর কি। আমি এই ওয়াইসিএস এর এই বল পেস্টটা ব্যবহার করেছিলাম। এটা 199°C, আর আমি সাধারণত ব্যবহার করি হচ্ছে 199 টুইলের যেটা আছে 199°C এই বল পেস্টটা। এই বল পেস্টটা হচ্ছে আমার কাছে এতটাই ভালো লেগেছে, এইটা আর এটার ভিতরে পার্থক্য আমার কাছে অনেকটা ভাবিয়ে দেয়। এইটাও যেরকম দেখতে, মানে এটা এই মান্টের এটাও এরকম। তো অনেকে মান্টের প্রশংসা করেন, মান্ট ভালো, তবে আমার কাছে মনে হয়েছে টুয়েল এবং মেকানিক আর রিলাইভ এই তিনটা মোটামুটি ভালো। এখন বল পেস্টে কী সমস্যা? সমস্যা হলো, যখন আমি টুয়েলের যে বল পেস্ট ব্যবহার করছি, এটা যখন প্রপারভাবেই যে টিন আছে, যেটা আছে যে এই যে স্টেনসিল আছে, এখানে লাগিয়ে নিচ্ছি এবং হিট দেওয়ার সাথে সাথে ওই বলটা ডাইরেক্ট ওখানে গোল হয়ে ওই জায়গা থেকে বল বানিয়ে নিচ্ছে বা হয়ে যাচ্ছে, আইসির উপরে একটা বল তৈরি হয়ে গেল। কিন্তু যখন ওয়াইসিএস এর এটা ব্যবহার করা হচ্ছে, তখন এটার ভিতরে একটা বল তো তৈরি হচ্ছে, সাইডে আরও 3 থেকে 4টা বল আলাদা ছোট 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 থেকে যাচ্ছে। তো এক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, যে বলটা যে সাইজের প্রপারভাবে তৈরি হওয়ার কথা ছিল সেই সাইজ না হয়ে কিছু কম বেশি হয়ে যাচ্ছে, তখন একটা বলের থেকে আরেকটা বলের থিকনেস কিছুটা কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজের অসুবিধা তৈরি হচ্ছে। এজন্য আমার কাছে এটা থেকে আগে যে অবস্থায় ছিলাম এইগুলোই বেস্ট মনে হয়। তা আমি একটু মাইক্রোস্কোপ দিয়ে আমি একটু দেখাবো আজকে, যে যারা মানে এটা ব্যবহার করেন তারা ব্যবহারের পূর্বে অবশ্যই সাবধানের সাথে ব্যবহার করবেন, কারণ এইটার দাম হচ্ছে 425 টাকা বা 30 টাকা কেনা পড়ে পাইকারি রেটে। তো সেক্ষেত্রে এটা যদি বলি এটাও একই রেটে কেনা পড়ে। তা একটা বল পেস্ট নেওয়ার পর 2 থেকে 3 দিন মানে খোলার পরে ব্যবহার করার পরে যদি সঠিকভাবে ইউজ না করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা তৈরি হয়। ওই বল পেস্টটা ফেলে দেওয়া লাগবে, কেননা আমার তো কাস্টমারের কমপ্লেন আগে শুনতে হবে। কাস্টমারের কাজ যখন প্রপার হবে না, একটা আইসি 2 বা 3 বার হিট হয়ে যাবে, তখন কিন্তু ওই ফোনটা আর চলবে না। এই জন্যে ফার্স্ট স্টেপে যদি কাজটা কমপ্লিট করা যায় তাহলে আমার কাছে মনে হয় কি যে কাজটা অনেক দীর্ঘায়ু হবে এবং কাস্টমার যে স্যাটিসফাইডের একটা বিষয় আছে সেটা তৈরি হবে। এখন দেখুন যে আমরা স্ক্রিন থেকে একটু দেখে নেই, যে একটা ধরেন র্যাম, ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ, এটা আমি প্রথমত ওয়াইসিএস এর যে পেস্ট আছে এটা দিয়ে দেখাবো, মানে আমি যেটা ফেস করেছি সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে কারোর কোনো পক্ষ নিয়ে কথা বলা না, জাস্ট আমার কাজে একটু প্রবলেম হয়েছে, আমি যেন কাজটা মানে A to Z ক্লিয়ারভাবে কাজটা কমপ্লিট করতে পারি সেই বিষয়, আর আপনাদের সাথে জাস্ট মতামত। হ্যাঁ, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদের মানে মতামত অনুযায়ী রিপ্লাই করার। এটা অলরেডি আইসিটা বল আছে, তারপরও একবার ডিবলিং করি।
ওয়াইসিসে যে 183°C যে বল পেজ ছিল ওইটা মোটামুটি ভালোই কাজ করে, সেই তুলনায় এটার সার্ভিসটা অতটা ভালো আমার কাছে মনে হয়নি। যেহেতু আমার মাল্টিপল ক্যামেরা সেট আপ করা, আমি মাইক্রোস্কোপ থেকে একটু কম বেশি হচ্ছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা হিট দেওয়ার পরে এটার যে ছোট ছোট যে বলগুলো আছে সাইড থেকে কিন্তু নেমে গেছে। হ্যাঁ, এবার এটা জুম করলে কিছুটা ধারণা আসবে। এটা যদি এই যে দেখুন এই যে সাইডে যে বলগুলো আছে না, এইরকম ঝিরি ঝিরি অবস্থায় থাকে, দেখা যাচ্ছে কি না? এটা এখানে কম আছে, কিন্তু যেটা হচ্ছে একদম নিউ আইসি যেটার মধ্যে বল নাই সেটা নিয়ে একটু সমস্যা থাকে। এই যে সাইডে যে বলগুলো থাকে না, এরকমভাবে হয়ে যাচ্ছে, মানে আমি এটা বোঝাতে চাচ্ছি ছোট 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 যে বলগুলো। এটা বল উঠতেও সময় লাগে। আমি আরেকবার করে দেখাচ্ছি। এই যে মানে মূলত এবার একটু খেয়াল করুন যে কোন ধরনের সমস্যাটাই ফেস করা যায়। হ্যাঁ, এই যে সাইটের যে এই যে অংশটা এখানে দেখুন হালকা হালকা ছোট 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 যে বলগুলো আছে, এই বলগুলো মূলত এই যে আইসিটা যে প্রপারভাবে যে পয়েন্টগুলো ওঠার কথা সেই পয়েন্টগুলো না উঠে কম বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কী আছে যে এখানে যে যে পিনগুলো আছে এই পিনগুলো কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে, ছোট বড় হয়ে যাচ্ছে। আর এইটাই হচ্ছে এই বল পেজটা আমার কাছে সব মানে প্রবলেম মনে হয়েছে। আমি মোটামুটি ভালো বলা যায়, একেবারে খারাপ না, তবে অনেক হিট দিলে অনেকক্ষণ আছে যে বল করলে তারপর হচ্ছে, কিন্তু এটা যখন একবারে যখন আমার কাজটা হবে না তখন কিন্তু দ্বিতীয়বারে কাজটা করাও একটু বিরক্তিকর। সেক্ষেত্রে যদি আমি এই বল পেজটা ব্যবহার করি তাহলে মোটামুটি ভালো কাজ করছে। তা যাই হোক, আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আসলে কোনো কোম্পানিকে নিয়ে আমি ছোটো করার ইচ্ছা নাই, বা তারা যে ভালো জিনিস বানাচ্ছে না তাও না, হতে পারে তাদের হচ্ছে 183°টা অনেক ভালো, এটা আমার কাছে ভালো মনে হয়নি। যাক, এই সাবজেক্ট ক্লোজ। এবার আমরা কিছু সময় কি করি যে আমরা একটা ফোন রিবলিংয়ের জন্য, আমি বিশেষ করে আজকে রিবলিংয়ে বেশ কিছু প্রবলেম আমাদের হচ্ছে এবং অনেক টেকনিশিয়ান ভাইরা এই ধরনের প্রবলেম পড়ছেন, যে আইসি কখন উঠাবেন এবং কেন রিবলিং করবেন, ছোট্ট করে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং আগামীকাল রাত্রে বা সকালে একটা ডেট সলিউশন নিয়ে একটা A to Z গাইড দেখানো হবে বা একটা ভিডিও আপলোড করা হবে, অলরেডি কাজ চলছে। তা আমরা এখন প্রথমত জেনে নেই যে একটা ডেড ফোন কিভাবে আমরা A to Z সার্ভিসিং করব। মোবাইলের ডেট বলতে কি, যে যখন একটা ফোন বন্ধ হয়ে যায়
একটা ফোন যখন বন্ধ হয়ে যায়, সঠিকভাবে রান করে না, তাকে ডেড বলা হয়। যেমন একটা কাস্টমার একটা ফোন নিয়ে আসলে, প্রথমত যদি বলি পানিতে পড়া ফোন, এখন পানিতে পড়া ফোন, ফোন অন আছে, ডিসপ্লের ইমেজ আছে, কিন্তু ডিসপ্লে যে বেসগুলো আছে, এই যে কানেকশনগুলো আছে, ধরেন এখানে কানেকশনগুলোই পানি খেয়ে আছে, কোনোরকমভাবে জং থাকা অবস্থায়ও কাজ করছে। তা আপনি ধরেন খুললেন, খোলার আগে আছে যে ওইভাবে তো খেয়াল করেননি যে পানিতে পড়া, জাস্ট একটু ওয়াশ করে দেবো হয়ে যাবে। এখন এই ভেবে ফোনটা খুলেছেন, খোলার পরে কি হলো যে ফোন অন আছে অন নেই, অন আছে অন নেই, ডিসপ্লে গ্রাফিক্স আছে আসছে না, কিন্তু কাস্টমার কিন্তু তখন কিন্তু আপনাকে বিপদে ফেলবে। কাস্টমার বলবে কি যে আমি তো ভালো জিনিস আপনাকে দিয়েছি, আমি তো খারাপ জিনিস আপনাকে দেইনি, আপনি আমার যেরকম নিয়েছেন আপনি আমাকে সেরকমটা দেন। এটি কিন্তু বাস্তব, তখন বিপদে পড়তে হয়। তাই যাই হোক, পানিতে পড়া ফোনগুলো নিয়ে একটু বিড়ম্বনা থাকতে হয়। কাস্টমার যখন নিয়ে আসবে, কাস্টমার যখন কাজ দেখাবে, তখন তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নিতে হবে যে ভাই, পরবর্তীতে কোনো সমস্যা হলে তার জন্য আমরা দায়ী না। এবার বলি, এটা হচ্ছে যে অন্য টপিকসে চলে যাচ্ছি। মূলত আজকে জানাবো কি একটা মানে আইসির যে উঠানোর জন্য কি প্রসেস এবং লাগানোর জন্য কি প্রসেস, এবং আমাদের কি কি ধরনের প্রবলেম হয়। তা প্রবলেম বলতে কি, ধরেন আপনি বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের সিস্টেম হচ্ছে যে ফোন ডেড হওয়ার কারণগুলো কি, ফোন পড়ে যে আছাড় খায়, আছাড় খেয়ে যে সমস্যাটা হয়, ফোন বাঁকা হয়ে যায়, তারপরে আপনার ফোন পানিতে পড়ার কারণে ডেড হয়, এরপরে আর কি কি কারণ থাকতে পারে। বিশেষ করে দেখা যাচ্ছে যে ফোন হঠাৎ করে ডেড হয়ে গেছে। এক একটা প্রবলেম, এক একটা সিমটমের জন্যই এক একটা সার্ভিসিং, কিন্তু আপনি ফটাফট ধরেই কিন্তু এক থিওরিতে কাজ করতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে ফোনটা ধরেই আগে আই চার্জার দিয়ে চেক করতে হবে। মাসিতে খুব ডিস্টার্ব করছে। আই চার্জার দিয়ে ফোনটা কি চেক করবেন, যে ফোন ধরেন কাস্টমার নিয়ে এসছে, ফোন ডেড আছে। আমি কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য লাইভটা করি বেশিরভাগ, আর যারা অভিজ্ঞ টেকনিশিয়ান আছেন তারা তো জানেনই, তারা আমাকে গাইড করবেন যে কোনো পরামর্শ থাকলে দিতে পারেন, যে আমি কোন ধরনের কাজগুলো আপনাদের দেখালে আপনাদের সুবিধা হয়। যেহেতু আমার একটা বিষয় আছে যে আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখানো শুরু করেছি, আমার ইচ্ছা আছে যে ফোনের যতগুলো প্রবলেম আছে প্রত্যেকটা নিয়ে A to Z ক্লিয়ার কাট ভিডিও আপলোড করা, তাতে দেখা যাচ্ছে অনেকেই অনেক উপকৃত হবে। আর ভবিষ্যতে চিন্তা আছে যে একটা ট্রেনিং সেন্টার নিয়ে কাজ শুরু করার, এবং আমরা সেই মোতাবেক আমাদের আই লাভ সেন্টারের যে কার্যক্রম, আমাদের যে প্রতিষ্ঠানের যে নতুন প্রতিষ্ঠান তৈরির যে কার্যক্রম, সেটা অলরেডি চলছে। আমরা খুব শীঘ্রই অ্যানাউন্স করব। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, যারা আমাদের সাথে সার্ভিসিং যে আপডেট বিষয়গুলো আছে জানতে চান আমাদের থেকে, তাদের জন্য ইনশাল্লাহ সুযোগ দেওয়া হবে আর কি। এখন আমরা ডেড সলিউশন নিয়ে কিছু কথা বলি। আজকের লাইভটা মূলত কথা বলে বেশি সময় চলে যাবে। দেখানোর কাজ যেটা আছে কালকে দেখাবো, মানে কালকে একটা ভিডিও আপলোড হবে, ওটা দিয়ে দেখতে পারবেন। বিষয় হচ্ছে যে ডেড ফোন যখন আসবে, তখন ফার্স্ট স্টেপে আমাদের কাজ হবে আই চার্জারে ফোনটা কানেক্ট করা। আই চার্জারে কানেক্ট করার পরে যদি নো সেন্স থাকে, মানে কোনো রিডিং নাই, আই চার্জারের রিডিং স্বাভাবিকভাবে আমরা বুঝি কি 0.1236, এরপরে 7, 8, 1.1, 1.0, তারপরে আপনার ধাপে ধাপে যেগুলো হাই ভোল্টেজ বিষয় আছে সেগুলো বুস্ট হয় আর কি। তো এখন কথা হলো যে যখন একটা ডেড ফোন আসবে, আপনি কোন ধরনের স্টেপ নেবেন। প্রথমত আপনাকে আই চার্জার খেয়াল করতে হবে। আই চার্জার হিসাবটা কেমন, যদি ফোনে নো সেন্স থাকে, মানে যখন নো সেন্স বলতে আই চার্জারের কথা বলছি, লাগানোর পর কোনো রকমভাবে সংযোগ নাই, তখন কিন্তু আপনাকে ধরে নিতে হবে সম্ভবত ব্যাটারি ডিসকানেক্ট হয়ে আছে, অথবা হচ্ছে ফোনের চার্জিং সেকশন কোনো শর্ট আছে, প্রথম স্টেপ। এবার ধরুন ফোনের রিডিং নিচ্ছে কি 0.6, বুঝেন, যদি আই চার্জারের রিডিং নেয় 0.6, তাহলে আমরা ধরে নিতে পারি কি যে ফোন অন হওয়ার পথে কিন্তু অন হচ্ছে না। সেক্ষেত্রে কি হতে পারে,
হয় ব্যাটারির চার্জ কম আছে 3.3-র নিচে বা 3.4-এর নিচে চার্জ আছে, অর্থাৎ 2.8 বা 2.5 বা 2-এর নিচে অনেক সময় ব্যাটারি চার্জ 0 হয়ে গেলে কিন্তু অ্যাম্পিয়ার নেয় না আর কি। আর যদি ব্যাটারি চার্জ ঠিক থাকে তাহলে আমরা কি করব, যে আমাদের যে মাল্টিমিটারের না সরি ডিসি মিটারের যে রিডিং আছে ওটা দিয়ে চেক করব। আমরা ওটার বিষয়ে পরে আসছি, আগে আই চার্জটা শেষ করি। এরপরে যখন ফোনের 1.1, 1.0, 1.2, 1.5, 1.7, 2.0 এরকম ধাপে ধাপে বাড়ছে, চার্জিংয়ের সিস্টেমটা কেমন, যে প্রথমত 6, তারপরে 0.6, তারপরে 0.8, তারপরে 1.0, তারপর 1.2, 1.6 এরকম ধাপে ধাপে কিন্তু আপ হয়। তাই সেক্ষেত্রে কি হয়, যদি 1.0-র উপরে চার্জ ফটাফট নিয়ে নেয় তাহলে আপনাকে চেক করতে হবে কি ডিসপ্লের যে স্ক্রিন আছে স্ক্রিনে কোনো ইমেজ দেখা যাচ্ছে কিনা, ফোন রান হওয়ার অবস্থায় আছে, ফোনে কোনো ইমেজ আছে কিনা। যদি ইমেজ থাকে তাহলে লাইট সেকশনে কাজ করতে হবে, অথবা যদি ইমেজ না থাকে তাহলে ফোন অন আছে, গ্রাফিক্স সেকশন প্রবলেম থাকতে পারে, নতুন ডিসপ্লেতে আগে চেক করতে হবে। আমার কথাগুলো বুঝবেন, যে আমি যখন ধাপে ধাপে বলছি, যদি বুঝতে অসুবিধা হয় একটু পেছন থেকে প্লেব্যাক করবেন তাহলে সুবিধা হবে। অলরেডি লাইভে 50 জনের উপরে যুক্ত আছেন, আপনাদের ভালোবাসা আমাদেরকে অনেক আনন্দ দেয়। তা যাই হোক, আপনারা চেষ্টা করবেন আমাদের যে ভিডিওগুলো আছে এই অনুপাতে আপনাদের যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় আপনারা চেষ্টা করবেন একটু কাইন্ডলি মেসেজ দেওয়ার, বা মানে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা এই অনুপাতে বা এই অনুযায়ী লাইভে অথবা নতুন কোনো ছোট্ট কোনো টপিকস নিয়ে একটা ভিডিও আপলোড করে দেব। আর বিষয় হচ্ছে যে চার্জিং সেকশন তো আমরা দেখলাম, আই চার্জারের বিষয়টাই গেল, এবার আমরা ডিসিতে যাই। আমি কিন্তু জাস্ট মুখে বুঝিয়ে দিচ্ছি, আমি আছে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখে নেব, আমরা ওই অনুযায়ী কাজগুলো দেখাই আর কি। অনেকে অনেক রকম ভাবেই বলেছেন যে ডিসি রিডিং সম্পর্কে জানবো। ডিসি রিডিং, আসলে ডিসি রিডিং বলতে আপনাকে সঠিকভাবে বুঝতে হবে যে ডিসি রিডিংয়ের ধাপ কতগুলো। ডিসি রিডিংয়ে সাধারণত আমরা যে সুগনের যে পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করি, এটা আমাদের ডিজিট আছে 4 ডিজিট। 4 ডিজিটের ভিতরে প্রথম যে 0 পয়েন্ট, তারপরে 000 তিনটা, তাহলে প্রথম যে 0 আছে এই 0টা হচ্ছে যে অ্যাম্পিয়ার। এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে। আমরা সাধারণত জানি কি ডিসি পাওয়ার সাপ্লাই সাধারণত 5 এম্পিয়ারের হয়, আমাদের এগুলো 5 এম্পিয়ারের বেশি ডিসি পাওয়ার সাপ্লাই আমাদের কাছে নাই। আর 4.4 অথবা 4.56 এই ভোল্টেজে মূলত ফোনগুলো চলে। যদি ব্যাটারির সেল সিঙ্গেল হয় তাহলে 3.7 থেকে 4.2 বা 4.4 পর্যন্ত হয়ে থাকে। যদি ব্যাটারির সেল ডাবল থাকে তাহলে ব্যাটারির ভোল্টেজ থাকে 7.8 থেকে 8.2 পর্যন্ত। তো এখন হলো যে যখন আপনাকে চেক করতে হবে এই বিষয়টা খেয়াল করতে হবে, যে খেয়াল রাখবেন যে আপনি যে ফোনটা চেক করছেন এই ফোনটার ব্যাটারি সেল কয়টা, একটা না দুইটা, মাথায় রাখেন। যদি একটা সেল হয় তাহলে আপনার ভোল্টেজ 4.4 পর্যন্ত সর্বোচ্চ দিয়ে আপনি চেক করতে পারবেন। এম্পিয়ার 5 এম্পিয়ার পর্যন্ত দিতে পারেন, কিন্তু এম্পিয়ার 5 এম্পিয়ার লাগে না, 1 এম্পিয়ার বেশি একটা ফোনে লোড খুব কম নেয়, সেক্ষেত্রে আমরা 2 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারি। তাহলে এখন প্রথমত আমরা কি করতে পারি, যে ফোনে 2 এম্পিয়ার সেট করে 4.4 পর্যন্ত ডিসি রিডিংটা মাল্টিমিটারের যে ভোল্টস লাইন ওটা রাখতে পারি। এবার যখন আমরা পাওয়ার সুইচ প্রেস করার পরে ডিসি রিডিং কত আছে দেখব। যদি ডিসি রিডিং নো সেন্স থাকে, যদি ডেড থাকে, তাহলে আমরা পরের স্টেপে চেক করব কি ফোনে শর্ট থাকতে পারে, আইসি প্রবলেম থাকতে পারে, আইসি ভেঙে যেতে পারে। বিশেষ করে যদি ফোন আসার খাওয়া ফোনগুলো হয় তাহলে ফোন যখনই পড়ে যাবে, যখনই ভেঙে যাবে তখনই কিন্তু নো সেন্স হয়ে যাবে। এবার ধরেন রিডিং আছে আপনার পাওয়ার সুইচ যখনই প্রেস করলেন রিডিং আছে 7, 8, 9 এরকম রিডিং আছে। তো তখন কি খেয়াল করতে হবে কি, যে সিপিইউর সাথে র্যামের যে সংযোগ আছে এই সংযোগটা সঠিকভাবে আছে কিনা, এবং এই অবস্থায় চার্জিং পোর্ট ইউএসবি যে পোর্ট আছে কম্পিউটারে ইউএসবি পোর্টটা পাচ্ছে কিনা। ইউএসবি পোর্ট যদি না পায়
তাহলে আপনার সিপিইউটা আগে ফার্স্ট রিভলভ করতে হবে। এবং যদি সিপিইউ পোর্ট পাচ্ছে তখন আপনাকে চেক করতে হবে কি কম্পিউটারের যে CM2 আছে, তারপর আনলক টুল আছে, এটা দিয়ে স্টোরেজটা চেক করতে হবে। স্টোরেজ বা eMMC যেটা আছে এটার হেলথ রিপেয়ারটা ঠিক আছে কিনা বা সফটওয়্যার নিচ্ছে কিনা। যদি সফটওয়্যার নাই তাহলে অন্য স্টেপ, আর যদি সফটওয়্যার না নাই তাহলে আপনাকে র্যামটা তুলে র্যামটা যে লাইভ আছে যদি আপনি কনফিগার দেখতে পারেন। যদি কোয়ালকম হয় তাহলে তো দেখা সম্ভব না, এমটিকে হলে দেখা যায়, বা স্পেকট্রাম হলে ওটাও দেখা যাবে না। কোয়ালকম হলে তখন তো আপনাকে আইসি তুলতে হবে, তুলে কম্পিউটারে দিয়ে চেক করতে হবে ওটার হেলথ ঠিক আছে কিনা। এটা গেল আপনার 7 রিডিং। এখন রিডিং আছে যে ফোন অন হচ্ছে 25, 26, 30, 28 এরকম রিডিং উঠছে, তখন কি করবেন? মানে 3 ডিজিটে কিন্তু এই রিডিংটা আসে 230, যদি 23 হয় তাহলে 230 হবে। মানে শেষে একটা শূন্য যেটা আছে এটা আছে ন্যানো রিডিং বলা হয়। ন্যানো রিডিংটা আমরা যখন পোকো সিরিজের যে ফোনগুলোর সিপিইউ চেঞ্জ করি এটার, তখন আমাদের ওই ন্যানো রিডিংটা প্রয়োজন হয়। তো এখন আপনাকে জানতে হবে যে রিডিংটা কেমন আসে। যদি ওরকম 320 আসে তাহলে 320 বলতে পয়েন্টের পরের কথা বলছি, অর্থাৎ 32, আমরা শেষেরটা বাদ দিব। তাহলে 32 রিডিং থাকলে ফোন ঠিক আছে, 32-40 পর্যন্ত স্বাভাবিকভাবে ওঠানামা করলে রিডিং ঠিক আছে। যখন 70-80 মানে 1 এম্পিয়ারের উপরে চলে যাবে তখন কিন্তু ওইটা কিন্তু হচ্ছে হাই বুটিং বলা হয়। তখন কিন্তু আর ওইটা নর্মাল বা লো বুটিং না, সেক্ষেত্রে আপনাকে এলডিও যে লাইনগুলো আছে এলডিও যে লাইনগুলো সাপ্লাই করে এই লাইনগুলো চেক করা লাগবে। আমরা প্রথমত জানতে পারলাম যে ফোন যদি প্রথম স্টেপে থাকে 7 পর্যন্ত থাকে তাহলে আমরা প্রসেসর এবং র্যামের যে সংযোগ আছে এটা চেক করব। এর জন্য আগে পোর্ট পাই কিনা দেখব, যদি পোর্ট না পাই তাহলে রিভলিং করব, আর যদি পোর্ট পাই তাহলে নতুন করে হচ্ছে যে কম্পিউটারে কানেক্ট করে আনলক টুল দিয়ে বা CM2 দিয়ে আমরা যদি সম্ভব হয় হেলথ চেক করব। যদি এটা না সম্ভব হয় তাহলে আগে র্যামটা তুলে ফেলে কম্পিউটারে দিয়ে চেক করবে, যেহেতু আপনার পোর্ট পাচ্ছে অর্থাৎ প্রসেসরের যে কার্যক্রম আছে এটা ঠিক আছে। ডিসি রিডিংয়ের মোটামুটি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এবার আসি আমরা হটগান নিয়ে। হটগান বলতে আমি তো সাধারণত কুইক 861 DW ব্যবহার করি। আমরা সাধারণত যে বোর্ডগুলোই কাজ করি, একটু মাইক্রোস্কোপে দেখাই তাহলে ভালো বোঝাতে পারবো। দেখুন যে একটা ফোনের এই ফোনটা আমাদের এক শুভাকাঙ্ক্ষী ভাই আমার কাছে দিয়েছেন, কিছু প্রিন্ট কেটে গেছে এটা সার্ভিস করার জন্য। আতর ভাই যদি লাইনে থাকেন তাহলে কমেন্ট করেন। এখন এই যে আইসিটার প্রিন্টটা কাটার মূল কারণ হচ্ছে যে এই আইসিটাই যদি আসার খেয়ে থাকে সেটা আলাদা হিসাব, যদি নর্মালে প্রিন্ট কাটে তাহলে সেটাই কেন কেটেছে সেটা একটু ধারণা দেয়। যখন আমরা হটগান দিয়ে আইসিটা উঠানোর চেষ্টা করি, আইসিটার যে হিটের যে বিষয়টা থাকে, এই যে নজেলটার কথা বলছি, এটা দেখেন একটা বাঁকা নজেল, এটা বাঁকা নজেল, অর্থাৎ প্রপারভাবে হিটটা যদি দিতে হয় তাহলে এরকম ঘুরিয়ে আইসির উপরে মানে ঘুরিয়ে প্রপারভাবে হিটটা দেওয়া লাগবে। অনেক সময় আমরা কি করি যে হটগানে যে নজেল আছে এরকম ধরে এই হিটটা দিই, তখন কি হয় এটা হিটটা এরকম ক্রস পড়ে আবার উপরে চলে যায়। মানে যখন আপনার আয়নাতে যখন রোদের আলো পড়ে তখন ওই আলোটা কিন্তু আয়নার দিকে ঘুরে যায় না, মানে এই রোদের দিকে যে সূর্য আছে সূর্যের দিকে ঘুরে যায় না, আলোটা পড়ার সাথে সাথে যদি কার্ভ করে বা বাঁকা করে ধরা হয় এটা কিন্তু বিপরীত দিকে চলে যায়। তো যখন আমরা এইভাবে ধরবো তখন হিটটা আইসিতে ক্রস করে পড়ে। তো ক্রস করে যখন পড়ে এই হটগানের যে বাম সাইড, হটগানের বাম সাইডে হাতের নিচে এই অংশটুকুনে কিন্তু হিটটা পড়ে না আর কি। তখন আমাদের সামনে যে অংশ, এই নজলের সামনে যে অংশ, এই অংশ হিট হওয়াতে আইসির নিচে যে বলগুলো ফেটে বেরিয়ে যায় বা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, আমরা তখন কী করি তাড়াহুড়ো করে টেনে তুলে ফেলি। আর যখনই টেনে তুলে ফেলে তখনই এই পাশের বাম সাইডে যে হটগানের পেছনের অংশ, হটগানের এই নজলের নিচের অংশ, এই অংশটুকুন তখন প্রিন্টটা কেটে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো
তো এজন্য আপনি চেষ্টা করবেন যে এরকম একটা বাঁকা নজল ব্যবহার করতে, তাহলে হিটটা একদম সোজা পড়বে। তবে এটা আমার মতে এটা তেমন ভালো কাজ করবে না, যদিও অনেকে ব্যবহার করেন, অনেক টেকনিশিয়ান আছে, অনেক এক্সপার্ট, অনেক বড় বড় টেকনিশিয়ান আছেন, তারা এইটা হচ্ছে ব্যবহার করে তাদের ফোন সার্ভিসিং করেন আমি দেখেছি। তবে আপনারা চেষ্টা করবেন এই নজলটা একটু মোটাতা নেওয়ার, এটা অনেক ছোট, এইটা দিয়ে মানে ব্যবহার করলে সমস্যা। কেননা এটা যখন হিটটা সোজা যাচ্ছে, সোজা গিয়ে এই সাইডে বাড়ি খাচ্ছে, খেয়ে নিচে যাচ্ছে, ওই যে একটা ধাক্কা খাচ্ছে, ওই ধাক্কাতে হিটের পরিমাণটা কমে যাচ্ছে আমার কাছে মনে হয় আর কি। হ্যাঁ, আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান। আর আপনারা সোজা ব্যবহার করেন না বাঁকাতে ব্যবহার করেন একটু কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই করার। তা সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইখানে যে যে ধরনের প্রিন্ট উঠেছে দেখুন একদম র্যামের পাশে। আমরা সাধারণত কি করি, র্যামকে হাতের নিচে রাখি, বাম হাতের নিচে, মানে যে হাতে হটগান ধরা হয় সেই হাতের বিপরীতে রাখা হয়, রেখে হিট দেওয়া হয়। তখন কি হয় যে এই সাইডটা প্রপারভাবে হিট হয়েছে, এটা উঠে পড়েছে, এটা হিট পড়েনি, এখান থেকে এই লাইনটা ক্লিয়ার হয়ে যায়, তখনই কিন্তু প্রিন্ট চলে যায়, র্যাম বা সিপিইউ যেটা হোক খুলে যায়। তো সেক্ষেত্রে সমস্যা হয়। এখন আমরা হটগানের যখন আঠা পরিষ্কার করি, সাইডে যে গ্লু আছে দেখুন যে এখানে গ্লু থাকে, এটাই তো নাই, এরকম কোনো বোর্ড আছে? এটা দেখুন যে এই যে সাইডে যে ব্ল্যাক পেস্ট আছে, এই ব্ল্যাক পেস্টের আঠা যখন আমরা পরিষ্কার করি তখন আমরা এখানে হিট ব্যবহার করি 270 বা 250 থেকে 270-এর মাঝামাঝি রাখলেই হবে। এরপরে আমরা যখন কি করি যে আইসিটা তুলি, তখন আমরা হিট ব্যবহার করি 360 থেকে 380-এর মাঝামাঝি, সেট বুঝে আর ওয়েদার বুঝে। যদি ওয়েদার বেশি টেম্পারেচার থাকে তাহলে হিটটা কমিয়ে দিলাম, আর যদি এখন তো অনেক শীতে তো ধরেন কাঁপাকাঁপি অবস্থা, তো এখন কি হয় যে এখন হিটের পরিমাণটা এখন একটু বেশি রাখা হয়, 370, 60 এরকমভাবে সেট বুঝে, সেট অনুপাতে। সেক্ষেত্রে আইসিটা খুব সহজে ওঠে। এবং আইসিটা যখন আমি তুলি তখন হটগান কী করি, সোজা করে রাখি, মানে মাইক্রোস্কোপের বাইরে একদম হটগান একদম সোজা করে এইভাবে ধরে এভাবে ঘোরানো হয়, ঘুরিয়ে আইসিটা তুলে ফেলা হয়। সেক্ষেত্রে প্রপারভাবে চারি সাইডে হিটটা লাগে। এবং যখন আইসি পরিষ্কার করা হয়, আইসি পরিষ্কারের জন্য আমরা হটগানের হাওয়া 250, 260 এরকম রাখি, এবং আয়রন 230 বা 250 রাখা হয়। মানে কেননা যখন হিট ব্যবহার করা হয় দুইটাই একসাথে যদি মার্চ করে কাজ করা হয় তাহলে খুব দ্রুত আটা পরিষ্কার হয়ে যায়, কোনো ক্রাশ পড়ে না। তবে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, যদি আপনার হিটের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আইসিটা ফুলে যাবে। যখন আপনি ডাইরেক্ট সিপিইউতে হিট করবেন তখন সিপিইউর হিট ক্ষমতা কিন্তু অনেক কম, যখন বোর্ডে লেগে থাকে তখন হিট অনেক বেশি নিতে পারে, কিন্তু যখন সিপিইউ সিঙ্গেল হয়ে যায় তখন হিট বেশি দিলে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সোল্ডারিং আয়রনের 330 বা 350-এর উপর হিট দেওয়া ঠিক হবে না। তবে আপনি মাদারবোর্ডে যদি ওই রকম 380 পর্যন্ত আয়রনের হিট ব্যবহার করেন কোনো অসুবিধা নাই, ব্যবহার করতে পারেন, কারণ মাদারবোর্ড অতটা নরম বা নর্মাল থাকে না। তবে খেয়াল রাখবেন যে বেশি হিট বা ওভার হিটিং যেন না হয়ে যায়, তখন লেয়ার ফুলে গেলে বোর্ডটায় বাদ দেওয়া লাগবে। তা মোটামুটি আমরা হটগান, পাওয়ার সাপ্লাই, আই চার্জার সবই মোটামুটি ধারণা দিতে পেরেছি। আপনারা ধারাবাহিকভাবে আমাদের লাইভগুলো দেখছেন। আমরা বিগত দিন আমরা বর্নিও সম্পর্কে ক্লাস নিয়েছি, বর্নিওর 4-5টা ক্লাস অলরেডি হয়েছে। আমরা সামনের দিনে আবারও বর্নিও নিয়ে আপনাদের সেশন দেখাবো। এবং ইজি জেটাক নিয়ে শুরু করেছি, ইজি জেটাকের একদম 0 থেকে প্রোগ্রামিং করা পর্যন্ত একটা আইসি কিভাবে প্রোগ্রামিং করতে হয়, কিভাবে ব্যাড হেলথ রিপেয়ার করতে হয়, এগুলো নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কেননা আমি মনে করি যে আপনারা যদি আমাদের থেকে সঠিক ধারণা নিতে পারেন, সঠিক তথ্য নিতে পারেন, এবং আপনারা যদি উপকৃত হন, তার বিনিময় হলো কিছু, যদি বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সওয়াব দান করবেন আর কি। যখন একটা কাজ, একটা টেকনিশিয়ান যখন একজনের থেকে একটা ভালো কিছু নিয়ে বা ভালো কিছু শিখে কাজ করে, তার প্রতিদান কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। তাই যাই হোক, আমি শেখাইলে যে আমার কমে যাবে এরকম না, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি। দেখছেন যে আমাদের পেজটা ছিল একদম 0, এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখন স্টেপ প্রায় 13,000-এর কাছাকাছি ফলোয়ার পৌঁছে গেছে।
আলহামদুলিল্লাহ, মানে এটা যদি বলে একান্তই আপনাদের ভালোবাসা এবং আপনাদের পাওয়া। আসলে এত দ্রুত এত ভালো কিছু হয়ে যাবে এটা কখনোই মানে মানে বিশ্বাস হচ্ছিল না। তা যা হোক, সরাসরি আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখন কিছু অপেক্ষা, মানে কিছু কমেন্টের রিপ্লাই করব, আর কিছু তথ্য তো অলরেডি দিয়েছি। আমরা টুকিটাকি সমস্যা অনেকটাই ফেস করি, যেরকম ধরুন যে একটা মানে আরেকটা কথা বলি, যে আমার কাছে একটা ফোন এসেছিল যে সফটওয়্যারের জন্য। তো সফটওয়্যারটা মানে ডেড হয়েছে কিভাবে, মানে ফোনটা সফটওয়্যার দিতে গিয়ে ফোনটা ডেড হয়ে গেছে বা কেউ করে ফেলেছে আর কি। হ্যাঁ, তা যাই হোক, এখানে কিছু বিষয় আছে। যখন আপনি F64 ব্যবহার করবেন, F64-এর কিছু প্রবলেম থাকে, কিছু প্রবলেম আবার খুব সহজে হয়ে যায়। যেমন যেই আইসিটার মানে যে সেটটারই কাজ করবেন, সেই র্যামের যে অপশনটা আপনি ফরম্যাট করবেন বা ইরেজ করবেন, সেই অপশনটা অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন। ধরেন আপনি পারসিস্ট ফরম্যাট করছেন, তারপরে ইউজার ডাটা ফরম্যাট করছেন, চেষ্টা করবেন যেগুলো আপনার মূল মানে মেইন পার্ট, সিকিউরিটির জন্য যে পার্টগুলো, সেগুলো অবশ্যই ব্যাকআপ করে রাখা। কেননা যখন আপনি ফোনটা ডেড হয়ে যাবে বা ডেড করে ফেলবেন, তখন পরবর্তীতে আপনার ফোনটা রান করার জন্য ওই পূর্বের সিকিউরিটিটা প্রয়োজন হয়। তা এখন অনেকে বলছে যে সিপিইউ চেঞ্জ নিয়ে কথা বলতে। আসলে সিপিইউ র্যাম নিয়ে চেঞ্জ নিয়ে কথা বলাটা লাইভে অনেক লং সময়ের ব্যাপার, আর অসমাপ্ত থেকে যাবে, যেটা আপনারা দেখা যাচ্ছে যে কিছুটা শুনলেন, কিছুটা মাথার উপর দিয়ে চলে যাবে। আমি আস্তে আস্তে দেখাবো। আমি একটা চেষ্টা করছি যে একটা লেভেল অনুযায়ী একটা ধারাবাহিকভাবে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করার। আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ জানতে পারবেন। এখন আর বেশি কন্টিনিউ করব না। মূল উদ্দেশ্য ছিল আমার এই পেজটা নিয়ে আমি বেশ কিছুদিন মানে ভোগান্তিতে ছিলাম। আমি ভাবছিলাম হয়তো আমার কোনো কাজের গাফলতি ছিল, যার জন্যে আজকে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করলাম। এখন আই2সি নিয়ে ভিডিও চাই। আই2সি নিয়ে তো এই তো ছোটো জিনিস, এটা নিয়ে তো অনেকে ভিডিও করে। আসলে কি আমি যেগুলো দেখাই, এগুলো এতে পূর্বে কেউ ওইভাবে দেখায়নি, সেইভাবে দেখানোর চেষ্টা করি, মানে এক্সেপশন ভিডিও আর কি। আপনি যখন একটা ভিডিও দেখবেন, বুঝবেন, ওই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন, তাহলে আপনার ওই সেকশন নিয়ে আর বাদ থাকবে না। আপনি মানে আমি যে লাইভে কথা বলছি, আমার কথাটা রেকর্ড করে রাখেন। বিগত দিনে যতগুলো ভিডিও করেছি, যদি কোনো ভিডিওতে স্কিপ থাকে আমাকে বলবেন, আমি সেই ভিডিওটা পরবর্তীতে আপনাদের ওই সাবজেক্ট নিয়ে আবার একটা ভিডিও আপলোড করব। কোনো তথ্য আমি স্কিপ করি নাই, কারণ এই অন্তর থেকে ভালোবাসাটা দিয়েই কিন্তু একটা ভিডিও তৈরি করা। আপনি দেখবেন যে আপনি একটা কাজ নিয়ে যাচ্ছেন কোনো এক টেকনিশিয়ানের কাছে, আপনার কাজটা বলবে, আপনি ঘুরে আসেন, আমি পরে এসে করবো, সাথে সাথে আপনাকে দেখাবে না। তা যাই হোক, আমার ওই রকম কোনো হিংসা নাই, ওই রকম কোনো চিন্তা নাই। আমার চিন্তা হচ্ছে যে আপনারা একটা ভালো কিছু করেন, আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের দোয়া পেলে আল্লাহ তাআলা আমাকেও বরকত দেবেন, আমার রিজিক বাড়িয়ে দেবেন, এইটাই হচ্ছে চিন্তা। এখন এই পেজটি, এখন এক ভাই লিখেছেন, আমি কয়েকটা প্রশ্ন উত্তর দেবো, তারপরে লাইভটা শেষ করে দেবো। হ্যাঁ, চেষ্টা করব বলা। আমাদের শপ কোথায়, এক ভাই লিখেছেন। আমাদের শপ হচ্ছে মোল্লা নিউ মার্কেট, সুমন টেলিকম, মোল্লা নিউ মার্কেট, জীবননগর, চুয়াডাঙ্গা, জীবননগর থানা, চুয়াডাঙ্গা জেলা, খুলনা বিভাগ, ঢাকা রাজধানী, আর বাংলাদেশ আছে আমাদের দেশ। এই পেস্ট কি ভালো হবে? আপনি এই ওয়াইসিএস এর পেস্ট নেবেন না। আরিফুর রহমান ভাই লিখেছেন, এই পেস্ট কি ভালো হবে? আপনি 12 এর 199 ডিগ্রি সেলসিয়াস এটা নেন, অথবা 183 নেবেন। এইটার একটা স্পেশাল বিষয় বলি, আপনি 199 কেন নেবেন এটা আপনি জানেন কি? 199 এই জন্য বলছি যে অনেক সময় একটা ফোন ধরেন সার্ভিসিং করার পরে, একটা রিবলিং করার পরে 6 মাসও যেতে পারিনি, আবার ব্যাক আসে, সেই সব ফোনগুলো আপনার 199 দিয়ে রিবলিং করা প্রয়োজন। যেমন আমি কয়েকটা নাম ধরে উল্লেখ করি, পোকো X3 প্রো, রেডমি নোট 10, তারপরে স্যামসাং A03s, A02s, M02s, তারপরে আরেকটা মডেল মনে হচ্ছে না, রেডমি নোট 8, নোট 7, এই 8টা মডেলের কথা বললাম। আমার কাছে মনে হয় সব থেকে বেশি আসে
যদি স্যামসাং A03s এর কথা বলি তাহলে কয়েক হাজার ফোন সার্ভিসিং করেছি, মানে তার কোনো শেষ নাই। তা যাক, মানে এইটা এত পরিমাণ নষ্ট হয় যে অকল্পনীয়, এমন কোনো দিন নেই 4-5 টাকার ফোন আসে না। মানে আমি বিগত গরমে এইরকম আমাদের কাজগুলো ছিল। তা যাই হোক, আপনারা চেষ্টা করবেন একটু এই 199°C এইটা ব্যবহার করা, তাহলে মোটামুটি ভালো কাজ করবে। অনেক প্রশ্ন 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 স্যার, কাজ শিখতে চাই আপনার কাছে। আসলে ভাই, লাইভে এইটুকুন ভিডিও দেখে আপনি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন, আপনাকে আগে যাচাই বাছাই করা লাগবে। আমরা ট্রেনিং সেন্টার নিয়ে আমি একটা ছোট্ট করে কথা বলি। ট্রেনিং সেন্টারটা এরকম যে আপনি প্রথমত আপনি কতটুকুন সময় দিচ্ছেন। আপনি যদি সঠিকভাবে সময় না দিতে পারেন, একজন টিচার বা একজন টেকনিশিয়ান আপনাকে প্রপারভাবে আপনার যে কাঙ্ক্ষিত চাহিদা সেই অনুযায়ী তারা কিন্তু সার্ভিস দিতে পারবে না। এজন্য চেষ্টা করতে হবে যে আপনি যখন শিখতে চাচ্ছেন তাহলে আপনাকে সেই পরিমাণ সময় দেওয়া। আর যেটা না হলেই নয়, যখন আপনি শিখতে যাবেন তখন তার টোটাল কাজের ফিডব্যাকগুলো, সে কতটুকুন কাজ করে, কতটুকুন শেখায়, কতটুকুন পারদর্শী, বোঝানোর ক্যাপাসিটি কেমন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজটা তার কাছে যেতে হবে। হ্যাঁ, আর যে একজনের একটা ভিডিও দেখলেন, ভিডিও দেখে মনে হলো যে তার কাছে যাওয়া বেটার হবে, হতে পারে সে ওই সেকশনটা খুব ভালো বোঝে কিন্তু পরবর্তী সেকশনগুলো তার কিছু অজানা থাকতে পারে, তখন কিন্তু আপনি সেটাই শিখবেন ভালো, পরবর্তী সেকশনে কিন্তু আপনি আটকে যাবেন। এজন্য অনেক হিসাব করে, অনেক চিন্তা করে সিদ্ধান্ত নেওয়াটাই বেটার হবে। স্যার, আপনার কাছে প্রোগ্রামিং শিখতে চাই, এমডি খোকন ভাই লিখেছেন। প্রোগ্রামিং শিখতে চান, প্রোগ্রাম তো আমি শেখাচ্ছি ভাই, কিন্তু একটু লং হবে। আমি কেননা আমার কাজের পেশা থেকে আলহামদুলিল্লাহ অনেক, সেই হিসাব করে শর্ট টাইমে তো দেওয়া সম্ভব না। তবে যতটুকুন পারবো আমি EasyJetAck-এর ডিটেলসে আপনাদের জানাবো। আপনারা যদি F64 জানতে চান তাহলে EasyJetAck-এর পরের পর্বে আমরা F64 সম্পর্কে জানাবো আর কি। আর EasyJetAck-টা এটাও মোটামুটি যদি বলি নতুনদের জন্য খুবই উপকারী একটা ভিডিও আমি আপলোড করেছি। এটা অলরেডি 1.5 ঘন্টার একটা লাইভ ছিল এবং EasyJetAck প্লাস নিয়েই। তা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই লাইভটা ভিডিও আকারে ওখানে আপলোড করা আছে, আপনারা ওখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন। তারপরে এখানে লিখেছে তুষার ইমরান ভাই, আপনি সেরা ভাই। হ্যাঁ, ধন্যবাদ ভাইজান। তারপরে নেটওয়ার্ক সেকশন নিয়ে এক ভাই বলেছেন যে ভিডিও দেওয়ার জন্য। নেটওয়ার্ক সেকশন নিয়ে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি, আপনারা একটু ওখান থেকে দেখে নিতে পারেন। অনেকে বলে যে 5G সেকশনের 5G যে ফোনগুলো আছে তার নেটওয়ার্ক সেকশন নিয়ে জানতে চান। 5G সেকশনের নেটওয়ার্ক আসে না কেন, মানে 5G ফোনে নেটওয়ার্ক সেকশন প্রবলেম হয় কেন জানেন? এখানে বেশিরভাগ সমস্যা হয় RFE লাইনটা যদি আপনি বিটম্যাপ দেখেন তাহলে খুব সহজে এটা চিনে যাবেন। RFE লাইনটা সবুজ চিহ্ন আকারে থাকে প্রত্যেকটা আইসিতে, প্রত্যেকটা 5G ফোনের যে নেটওয়ার্ক আইসি আছে ওটা তো 4-5টা করে থাকে, প্রত্যেকটা আইসিতে 2টা করে লাইন থাকবে, SDL আর SCL, মানে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, এই 2টা লাইন করে থাকে। এই আইসি তুলে আপনাকে প্রপারভাবে ভ্যালুগুলো মাপতে হবে যে প্রসেসর থেকে এই কমান্ডগুলো আসছে কিনা। আর এটার জন্য অবশ্যই আপনাকে অসিলোস্কোপ ব্যবহার করতে হবে। 5G ফোন কিন্তু আমাদের সাধারণ ফোনের মতো না। একটা আইফোনের যখন একটা হার্ড লেভেলের ট্রিটমেন্ট দিতে হয় তখন কিন্তু তাকে অসিলোস্কোপ ব্যবহার করতে হয়। তো ঠিক এইরকমই আপনাকে অ্যান্ড্রয়েডের 5G ফোন আর আইফোনের যে অ্যাডভান্স যে বিষয়গুলো থাকে সেম, এইটার জন্য আপনাকে অবশ্যই একটা অসিলোস্কোপ আগে নিতে হবে। যদি আপনি অসিলোস্কোপ সম্পর্কে পারদর্শী হন তাহলে স্যামসাংয়ের যে 5G নেটওয়ার্কগুলো আছে, বা স্যামসাং বলছি কেন 5G ফোন যেগুলো, এগুলো নেটওয়ার্ক সম্পর্কে ভালো বুঝতে পারবেন। তবে আমি চেষ্টা করব, আমি যদি কখনো সম্ভব হয়, কেন ওইটা নিয়ে প্রায় একটা ভিডিও যদি বলে 40 মিনিট 1 ঘন্টা আপলোড করা লাগবে। আর আমার মনে হয় না ফেসবুকে 40 মিনিট ভিডিও কেউ দেখবে। 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট সর্বোচ্চ ভিডিও আমরা ডিউরেশন দেখেছি। তারপরে আতাউর রহমান ভাই, হ্যাঁ ভাইকে খুঁজছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? তারপর ইমন আহমেদ, আপনাদের শখে সবাইকে শেখানো যাবে, সব থেকে শেখানো যাবে, আমাদের সব থেকে শেখানো যাবে, তবে দেরি হবে, ফেব্রুয়ারি পরে যোগাযোগ করতে পারেন। এরপরে লিখেছেন
আরিফুর রহমান ভাই লিখেছেন আমি তো 183 দিয়ে কাজ করি, ভালো তো। আমি তো খারাপ বলিনি ভাই, ওটা ভালো, অনেক ভালো। তবে 199 ডিগ্রি যে বল পেস্ট আছে এটা এটা একটু সমস্যা আছে, এটা আপনাদেরকে আমি বলেছি। সব ভিডিওর কমেন্টগুলো সব উপরে চলে গেছে। মাল্টিমিটার নিয়ে A to Z ক্লাস দিবেন। মাল্টিমিটার নিয়ে আপনি কি জানতে চান মোহাম্মদ আল আমিন ভাই? মাল্টিমিটার তো আপনার হচ্ছে যে এখানে 3টা সেকশন খুবই ইম্পর্টেন্ট। তার ভিতরে আছে বিপ মোড, ডায়েট মোড আর ওমস মোড, আর আরেকটা আছে ভোল্টস মোড, মোট 4টা। তাই বিপ মোডকে বলতে কি কন্টিনিউটি যদি দুইটা কানেকশন যদি একসাথে ধরার পর যেটা বিপ দেবে এটাকে বিপ মোড বলা হয়। এই দুইটা নব একসাথে টাচ করার পর যেটা হবে বিপ মোড। আর ডায়েট মোড বলতে ডায়েট মোডের সিস্টেম হচ্ছে যে ডায়েটার সিস্টেম একদিক থেকে ঢোকে এবং আরেক দিক থেকে বেরোয়, ওটা হচ্ছে গেট সিস্টেম, যাবে কিন্তু সামনে থেকে কেউ আসবে না, এটা হচ্ছে ডায়েট মোডের কাজ। ওমসের কাজ হচ্ছে রেজিস্ট্যান্স, এগুলো মাপবেন, রেজিস্ট্যান্সের যে ভ্যালু দেখাবে এটা হচ্ছে ওমস। আর ভোল্টেজের কাজ তো বোঝেন, ব্যাটারি যে ভোল্টেজ দেখা যায়। তবে এটা নিয়ে যদি বলি অনেক সুন্দরভাবে অনেক তথ্য দেওয়া যাবে। আপনি ডায়েট মোড কীভাবে মাপবেন? ডায়েট মোড মাপার জন্য আপনাকে প্লাস বডিতে রেখে যে নব দুইটা, প্লাসটা বডিতে রেখে মাইনাসটা দিয়ে আপনার ভ্যালু দেখতে হবে। এই ডায়েট মোডের হিসাবটা এরকম যে এখানে দুইটা ভোল্টেজ থাকে, এই ভোল্টেজটা একটাতে ঘুরে যখন আরেকটা যায়, মানে মাইনাসের ভোল্টেজ প্লাসে যাবে, প্লাসের ভোল্টেজ মাইনাসে যায়, ঘুরে যায়, যেটা সাধারণত প্লাসের ভোল্টেজ মাইনাসে যখনই যায় ঘুরে যায় তখনই এখানে আছে ভ্যালু দেখা যায়। ওই ভ্যালুকে আমরা ডায়োড ভ্যালু বলি, মূলত ডায়োড ভ্যালু। এখানে যদি ধরেন আপনার 1.5 ভোল্ট বা 2 ভোল্টের যে ছোট ছোট বাল্ব আছে না, ধরলে জ্বলবে, দেখবেন যে ডায়োড মোডে রেখে এখানে বাল্ব ধরে দেখেন আপনি ভ্যালু পাবে, সে লাইট জ্বলবে আর কি। মোটামুটি আই লাভ কিছু ট্রিক্স বলতেন যদি। কিছু টিপস বলতে অনেক কিছুই তো বললাম। ডেট নিয়ে কালকে মোহাম্মদ আল আমিন, ডেট নিয়ে ইনশাল্লাহ আগামীকাল একটা ভিডিও আপলোড করা হবে, অলরেডি ভিডিওর কাজ চলছে। মোটামুটি আপনারা মানে এক একজনের রিকোয়ারমেন্ট থাকবে প্রায় 10 বার করে রিপ্লাই করবেন। মানে লাইভে এখন 47 জন যুক্ত আছেন, আপনারা 47 জনই চেষ্টা করবেন, যেহেতু আমাদের ভালোবাসেন বিধায় কিন্তু আছেন। তা ওই ভিডিওটা যখন আপলোড করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত 6.5 মিনিটের একটা ভিডিও, তারা শুরু থেকে শেষ পর্যন্ত 10 বার করে দেখবেন, তাহলে আপনাদের সামনের দিনে কোনো ফোন নিয়ে আর টেনশন থাকবে না। এই যে কমেন্টে এসে আপনার বলা লাগবে না ভাই এইটা জানতে চাই ওইটা জানতে চাই, আশা করি সেখান থেকে কিছু তথ্য পাবেন। আর একটা মাসি খুব সমস্যা করছে, আসলে বুঝলাম না কেমন হয়ে গেল। সব থেকে বেশি স্টেনসিল কি কি লাগে? সব থেকে বেশি স্টেনসিল লাগে এই ইউনিভার্সাল, যেটা এটা ইউনিভার্সাল স্টেনসিল, এটা লিখে নেন। ইউনিভার্সাল স্টেনসিল আপনি যে কোনো আইসির জন্য পারফেক্ট একটা সলিউশন, কাজ করাতে পারবেন। আর আরেকটা আমি ব্যবহার করি, এই স্টেনসিলটা আমি চাইনাতেও নিজে স্বয়ং ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমি ম্যানেজ করতে পারিনি। ওরা আর এই স্টেনসিলটার মানে সাপ্লাই করে না। এটার ভিতরে একটা সুবিধা কি, আইসিটা দেওয়ার পর একটা বিট থাকে, এনে দেখুন এই যে একটা বিট বিট অবস্থা আছে না, আইসিটা দেওয়ার পর এই সাইড আর নড়ে না। এবার চাপ দিয়ে রেখে দিলে, নিচে টিস্যু দিলে একদম আইসি সমানভাবে বসে থাকে। তো এইটার জন্য আমি চেনলির অফিসে গিয়েছি, তারপরে অ্যামোয়ের যে শোরুম আছে ওখানে গেছি, সানশাইনের শোরুমে গেছি, মেকানিকের শোরুমে গেছি, মানে মোটামুটি চাইনায় যত শোরুম থাকে, মানে বাংলাদেশের যে কাজ যারা সাপ্লাই করে প্রোডাক্ট তাদের কাছে দেখিয়েছি, কিন্তু কেউ দিতে পারেনি। তবে এই ধরনের এর কপি একটু বড় সাইজের, সেটা নিতে পারেন। আর আপনার আইসি বুঝে আপনি 6765V এমটিকে সিপিইউ 6765V এই সিপিইউটার যে স্টেনসিল আছে এটা নিতে পারেন। তারপরে 6357 সিআরবি যে পাওয়ার আইসি আছে ওইটা তো আমরা ইউনিভার্সাল দিয়ে কাজ করি, তবে আপনি চাইলে ওইটার একটা বল প্লেট নিতে পারেন। তারপরে আছে আপনার 6125 যে সিপিইউ আছে সে কোয়ালকমের, এটা নিতে পারেন। তারপর 6225 আছে ওইটা নিতে পারেন। আরও কিছু আছে, সবসময় তো আর মনে থাকে না। আর একটা নিতে পারেন SM7125, SM7125, 7150, 6225 আর 7225, এই কটাই মোটামুটি অনেকটা ফোনেই কাজ করবে। প্রায় যদি বলি 40% ফোন আপনার এক স্টেনশিয়াল দিয়েই কমপ্লিট হয়ে যাবে।
স্যার ভ্যালু নিয়ে ক্লাস করে দিবেন, স্যার রেজিস্টার নিয়ে একটা ক্লাস চাই। আসলে মাল্টিমিটার নিয়ে তো মানে সবাই জানে, তারপরও চেষ্টা করব আমি, চেষ্টা করব যে আপনাদের ইন ডিটেলসে জানানোর। আর কিছু প্রশ্ন ছিল, আমি দেখি আমি ওখান থেকে বলার চেষ্টা করি। ভাই সিপিইউ বাক কয়েল না সরি ভাই ইএমএমসি এবং ইউএফএস এর কাজের জন্য কোন বক্সটা বেস্ট হবে কম টাকায়? আসলে কম টাকায় মোবাইল সার্ভিসিংয়ের কোনো কাজই সম্ভব না। নামটা ভাইয়ের নামটা লেখা হয়নি, মানে দেখতে পাচ্ছি না। ইএমএমসি এবং ইউএফএস এর কাজের জন্য আপনার কম টাকায় কোনো বক্স নাই। আপনার মিনিমাম ইজিজেটাক্স কিনতে হবে, ঊর্ধ্বে আপনি F64 পর্যন্ত বর্তমানে কিনতে পারেন। তবে মিপি টেস্টার নেবেন না, মিপি টেস্টার নিয়ে মোটামুটি যারা কিনেছে তারাই ঠকেছে, কোনো উপকার হয়নি। ইজিজেটাক্সটা বেস্ট। ইজিজেটাক্সের সব থেকে মানে বেটার বিষয় আছে যে ও খুব দ্রুত আপনাকে ডিটেক্ট করায়, প্লাস যে কোনো আইসি ডিটেক্ট করে। আর আনলকের জন্য যদি বলি ইজিজেটাক্স খুব ভালো একটা ডিভাইস আর কি, কিন্তু F64-এ আইসি ডিটেক্ট করে খুব কম, আইটি ডিটেক্ট করতে চায় না। আর বিভিন্ন ঢাকার যারা টেকনিশিয়ান আছেন, মানে যারা এক্সপার্ট আছেন, F64 এক্সপার্ট আর কি, তারা বিভিন্নভাবে এটার প্রোটোকল করে, বিভিন্ন সিস্টেম করে, বা আমি অমুক মডিফাই করেছি আমারটা হবে, অমুক মডিফাই করেছে হয়েছে। আপনি তাদের থেকে মডিফাই করে নেবেন, আপনারটা কাজ করবে না। এটা আছে আপনার আইকিউ, আপনার বুদ্ধিমত্তার উপরে কাজ করতে হবে। আপনাকে দুইটা বক্স অবশ্যই রাখা লাগবে, F64 এবং ইজিজেটাক প্লাস। যদি আপনি রাখেন এই ইউএফএস এর জন্য F64 এবং ইজিজেটাক প্লাসটা হচ্ছে আপনার গরিবের বন্ধু, সব ফোন A to Z কাজ করা যাবে ওটাতে। হচ্ছে সমস্যা একটাই, শুধু ফাইল রাইট করতে সমস্যা হয়। আর F64 এর সুবিধা কি, আপনার আরপিএমবি ক্লিন করা সম্ভব হয়, তাও কি ইএমএমসি, ইউএফএস কিন্তু না। যাকে এটা নিয়ে আমি জানাবো বিস্তারিত, আমার ভিডিও আসবে। দাদা 4000-এর মধ্যে আয়রন কোন ব্র্যান্ড ভালো হবে? আপনি হচ্ছে T12X এর যে আপডেট আছে, T12XS যে মডেলটা আছে আমরা ব্যবহার করি, T12XS এইটা নিতে পারেন। পোকো M3 অটো রিকভারি মোড প্রবলেম কেন আসে? পোকো M3 অটো রিকভারি মোড কেন আসে জানেন? এটা আমরা ওই যে ফার্স্ট স্টেপে যখন আমরা পোকো M3 পেয়েছি, ওইটার হচ্ছে ক্যাপ রিমুভ করে দিতাম, ক্যাপ রিমুভ করার পরেই মোটামুটি হয়ে যেত, অটো এডিএল কেটে যেত, ফোনটা অন হয়ে যেত। কিন্তু আসলে কারণটা কোথায় জানেন? যে এইটার মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে ওই যে সিপিইউতে যখন হিট লাগে তখন কিন্তু সেটা কাজ করে। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ওই যে ক্যাপটার নিচে দুটো ক্যাপাসিটার আছে, অনেকে বলে যে ক্যাপাসিটার দুটো রিমুভ করে দিলেই ফোনটা অন হয়ে যায়। আসলে আপনার ক্যাপ দুটো মানে এই ক্যাপাসিটার দুটো তোলা লাগছে না, শুধু ক্যাপটা তুলবেন, তুললেই হয়ে যাবে। কারণ কি, যখন ওখানে ক্যাপটা লাগানো থাকে, ক্যাপের ভিতরে আপনার কোনো অক্সিজেন ঢুকতে পারে না। আর ওর ভিতরে আমরা সবাই জানি একটা হচ্ছে এপিটিআইসি আছে, আর একটা কয়েল আছে, দুটো ক্যাপাসিটার আছে। এই দুইটা ক্যাপাসিটারে কিন্তু ভোল্টেজ কনজিউম করে, এবং কয়েলের কাজ আছে যে ভোল্টেজ কম বেশি করা। কয়েলের ভিতরে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। যখন সেটা প্রপারভাবে ওইটা যখন আছে যে ওই যে কী বলে, যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রপারভাবে তৈরি না করতে পারে, তখন কিন্তু সেখানে ভোল্টেজ ব্লক করে রাখে। তারপরে কিন্তু ফোনটা ডেড অবস্থায় থাকে বা ডেড হয়, তখন ইডিএল মোড হয়ে যায়। তখন আমরা কি করি, ক্যাপ তুললে হয়ে যায়। এবার ক্যাপ তোলার পরেও কিন্তু হয় না, তখন কি করতে হয়, পাশে যে 632 আছে ওরে হিট করতে হয় বা চেঞ্জ করতে হয়। তা আমার একটা অভিজ্ঞতা বলি, যে আমি সর্বপ্রথম যখন মোবাইলে কাজ শিখি, তখন পাশে কথা হচ্ছিলো যে হাতে ফোনটা দিল, আর সেই টেকনিশিয়ান ধরেই ফোনটা হাতে লাগিয়ে হচ্ছে কম্পিউটার লাগিয়ে বলছে ইডিএল। এবার তারা নিজেদের ভিতর হাসাহাসি করলো যে হয় ইডিএল। তা আমি আবার ভাবছি ইডিএলটা আবার কি, ইডিএল মানে কি? এবার পাশে আরেকজন সে বলছে যে এটা 632 চেঞ্জ করলেই হয়ে যাবে। তা আমার কাছে প্রশ্ন হলো যে আসলে 632টা আবার কি, আর ইডিএল আবার কি, আমার তো জানতে হবে। মানে 2017 সাল বা 18 সালের দিকের কথা বলছি, হ্যাঁ, না 18 সালের শেষের দিকে, 18 সালের শেষের দিকে। তা তখন আমার আমি মোবাইল সম্পর্কে অতটা আমার ধারণা ছিল না, জাস্ট শেখার চেষ্টা করছি। আমি সারা জীবনই চেষ্টা করি কোনো না কিছু নতুন করে শেখার। তা আমার তখন কি মনে হলো, এটা বলছে তাহলে আসলে ইডিএলটা কি আগে জানতে হবে। ইডিএলটা হচ্ছে কম্পিউটারের যখন কোয়ালকম পোর্ট
যেটা দেখা যায় পোর্ট সেকশনে সেটাকে বলা হয় ইডিএল মোড। ইডিএল মোড বলতে সিপিইউ এবং র্যামের কমিউনিকেশন ঠিক না থাকায় শুধু সিপিইউর যে পোর্টটা পায় এটাকে ইডিএল পোর্ট বলা হয়। এখন 632 যখন হিট করা হয় তখন ফোনটা রান হয়ে যায়, কারণ কি 632 যখন হিট দেওয়া হবে তখন কিন্তু প্রসেসর পাশাপাশি থাকে এবং প্রসেসরে সামান্য পরিমাণ হিট পায় এবং যে বলগুলো র্যামের সাথে কমিউনিকেট করার জন্য প্রয়োজন ছিল সেই বলগুলো জেগে ওঠে। আমরা সাধারণত জানি যে কোম্পানি, পোকো ফোনের কোম্পানি যারা আছে তারা কিন্তু জীবনে একটা বড় ভুল করেছে, মানুষ যারা বিয়ে করার পর বলে আমি বড় ভুল করেছি, ওই ঠিক তেমনই ওই কোম্পানি আছে যে বল পেস্টটা ব্যবহার করে ওই বল পেস্টটা তাদের জীবনে সবথেকে বড় দায়ী। মাসিটাই খুব ঝামেলা করছে। আচ্ছা যাই হোক, এখন ওই যে বল পেস্টটা তারা ব্যবহার করেছে তাদের জীবনে সবথেকে বড় ভুল ওইটাই। তারা ফোনের টোটাল ফিচার সব আপডেট করেছে, কিন্তু তারা এই একটা জায়গায় ভুল করেছে, তারা বল পেস্টটা নিম্নমানের ব্যবহার করেছে, যার কারণে প্রত্যেক টেকনিশিয়ানের আবার কষ্ট হয়, তারা আবার নতুন করে রিভালিং করে দেয়, তখন কাস্টমার আবার কিছুদিন চালায়। যারা আমি জীবনে কতবার যে পোকো X3 আর রেডমি নোট 10 প্রো ম্যাক্স সারলাম তার কোনো ঠিক নাই। মানে যারা রিবলিংয়ের কাজ করেন তারা মনে হয় এমন কোনো দিন নেই যে এটার কাজ করেন। এই দেখেন এখনও আছে পোকো X3, এটা আছে A02s স্যামসাংয়ের, এটা তো সবাই চেনেন মানে এইসব ফোন এত পরিমাণ নষ্ট হয় যা অন্য কোনো ফোন এরকম নাই। তাই যাক, তাদের সমস্যা একটাই যে তারা হলো যে প্রোডাক্ট যেগুলো বাজারে এনেছে সেইগুলো এই যে পোকো X3 প্রো, এই বলের কারণে তাদের কাজটা আবার রিপ্লে হচ্ছে। এখন যখন আপনি 632 হিট দেবেন তখন কিন্তু ওই সিপিইউর নিচে যে বল ছিল সেটা ড্রাই হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু কানেক্ট হয়, ড্রাই হয়ে যায়, তখন হিট দেওয়ার কারণে কানেকশন পেয়ে পরবর্তীতে আবার চলা শুরু করে। এইটি হচ্ছে বিষয়। তা মোটামুটি খেয়াল করবেন যে 632টা চেঞ্জ না করলে আপনি হিট করে দিলে হয়ে যায়, কিন্তু চেঞ্জ করে দেয় মনের একটা শান্তি। ছিলাম কনে গেলাম কনে। তারপরে রিবলিং করতে গেলে আইসিটা মনে হয় বলের মতো জমে থাকে কেন? ওই যে বলের মতো জমে থাকে বললাম, এদের পেস্ট মানে বল মূলের মানে আইসি যে মূল পয়েন্ট, ওই পয়েন্টে একটা বল তো হয়ে যায়, তার পাশাপাশি আবার ছোটো ছোটো বল মতন থাকে। এইটা হচ্ছে যে এই বল পেস্টের কারণে, যেটার উদ্দেশ্য করে আজকে লাইভ করা। তারপর X64 টিউটোরিয়াল চাই, ইনশাল্লাহ দেবো, আল্লাহ বাঁচিয়ে রাখলে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমার জন্য দোয়া করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আমার পেজে যারা যুক্ত আছেন তারা অবশ্যই কিছু না কিছু দেখবেন। আপনি ভিডিও দেখেছেন, ভিডিও দিয়ে কোনো উপকৃত হননি এরকম হবে না, হতে পারে না। eMMC এবং UFS চেঞ্জ F64 ভিডিও চাই, ইনশাল্লাহ চেষ্টা করব। বক্স নিব, একটা সোর্স দেন, কার থেকে নিব? বক্স নেওয়ার জন্য সোর্স তো ওইভাবে বলা মুশকিল, তবে আপনি ঢাকায় যারা সেল করে ওই যে মোতালেব প্লাজায় হচ্ছে এজিপি মামুন, বেস্ট টেলিকম, ওই ভাই মূলত এইগুলোর সেলার। উনি ওনার লেনদেন খুবই ভালো, আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার নাম হচ্ছে এজিপি মামুন আর ওনার দোকানের নাম হচ্ছে বেস্ট টেলিকম। তারপরে ভাই কোন হটগান ভালো হবে? 25,000 টাকা বাজেট। 25,000 টাকা যদি বাজেট হয় তাহলে আপনি সুগনের যে আপডেট মডেলটা আছে ওইটা নিতে পারেন। সুগনের একটা আছে আপডেট মডেল, আর যদি মনে করেন যে সুগন পছন্দ না তাহলে কুইকের হচ্ছে 861 DW, এটা নিতে পারেন, মোটামুটি এটা হবে। বলছে জিআর ভ্যালু বুঝি না, এটা নিয়ে আপনার চ্যানেলে আছে। জিআর ভ্যালু তো বোঝা লাগবে না, জিআর ভ্যালু খুব সুন্দর একটা বিষয়। ওনার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন ভাই। জিআর ভ্যালু বলতে আপনার ফোনে যখন ডায়োড ভ্যালু মানে কোনো যে বেস সেকশন আছে, বেস বলতে বুঝেছেন যে একটা ডিসপ্লের যে রেবন আছে সেই রেবনের কানেকশনে প্রত্যেকটা পয়েন্ট থাকে, ওই পয়েন্টের যে ভ্যালুগুলো থাকে ওখানকে ডায়োড ভ্যালু বলা হয়। অথবা ধরুন এখানে অনেকগুলো সংযোগ আছে, এই সংযোগে আইসি থেকে এইখানে প্রপারভাবে কানেক্ট আছে কিনা এইটা বুঝবেন কিভাবে? এটার জন্য আপনার যে প্লাস লাইনটা থাকে, প্লাস লাইন, এই যে নব, এই দুটাকে বলা হয় নব। এই যে এইটা হচ্ছে পজিটিভ, পজিটিভটা বডিতে জিএনডিতে রেখে মাইনাসটা টাচ করে মাইনাসটা টাচ করবেন কি কোন একটা বেজের সাথে কানেক্ট দিলেন, এখানে একটা কানেক্ট দিলেন, আর ওই মিটারে একটা ভ্যালু দেখাবে। অবশ্যই মিটারটাকে ডায়োড মোডে সেট করতে হবে। যদি এইভাবে হয়
এখানে যে ভ্যালুটা দেখাবে এই ভ্যালুটা হচ্ছে জিআর ভ্যালু বলা হয়। তবে জিআর ভ্যালু নিয়ে আমার বিগত দিনে আরও বেশ কয়েকটা ভিডিওর মধ্যে মধ্যে অল্প অল্প করে বলা আছে, আপনি ওখান থেকে একটু খেয়াল করে নিতে পারেন। আর যদি নাই বোঝেন তাহলে ইনশাল্লাহ আপনার এই নিয়ে কিছু একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। তারপর আমি বক্স বিষয়ে নতুন জানতেছি, আরপিএমবি কি জেনারেট করা যায়। আরপিএমবি কি জেনারেট করা যায়, এটা F64-এ সাপোর্ট আছে। আর ভাই 632 সেটা কি একটু প্লিজ জানাবেন। ও আসলে 632 হলো যে এটা হচ্ছে যে চার্জিং আইসি। এই যে পোকো M3 মডেলের যে কম নেম আছে এটা সার্চ করবেন বর্ণিয়তে, দেখবেন যে আপনার PM632 902 ভার্সন 502 ভার্সন থাকে। এইটা হচ্ছে চার্জিং আইসি। Oppo A15 MMC পাওয়ার আইসি রিভলভ করার পরে ফোনটা পাওয়ার বাটন টিপলে 75 রিডিং দেখায়, তারপরে রিডিং ছেড়ে দিলে কি বলছে, রিডিং ছেড়ে দেয়, তার সলিউশন কি? 75 রিডিং টাকা, এটা তো হাই ভোটিং। আপনি যখন আছে পাওয়ার আইসি মনে হয় লাগিয়েছেন, পাওয়ার আইসি যখন লাগিয়েছেন দেখেন সিপুর নিচে বল উঠে গেছে, এই আইসি তোলা মানে আপনার ফোন অনেকটা প্রিন্ট কেটে যাবে। খেয়াল করবেন যে আইসি যখন তুলবেন তখন যেন প্রিন্টটা ঠিক থাকে, কারণ অধিকাংশ ফোনেরই এই ধরনের সমস্যা হয়, প্রিন্ট কেটে যায়। মানে অধিকাংশ বলতে কি অপ্পো ফোনের কথা বলছি। 25K এর মধ্যে বেস্ট মাইক্রোস্কোপ কোনটা? সফটটপ এক্স ফরওয়ার্ডটা 25K বাজেটে আছে, এটা কেমন? আসলে ভাই এইভাবে বলা মুশকিল। আপনি মাইক্রোস্কোপ আপনি নিজে চোখে দেখবেন, দেখে আপনার চোখে যেটা পারফেক্ট মনে হবে সেইটাই ভালো। আমার কাছে এই ধরেন এই সফটটপ ভালো, 56,000 টাকা মনে হয় দাম। তো যাক, আপনি যদি মনে করেন যে নেবেন তাহলে টুয়েলের একটা মাইক্রোস্কোপ আছে, টুয়েলের একটাই মডেল একটাই মাইক্রোস্কোপ ওরা বের করেছে, এটা বাংলাদেশে যারা ইম্পোর্টার তাদের কাছে আছে কিনা একটু খেয়াল করবেন। তারপর ভাইয়া ডায়াগ্রামে বিটম্যাপ ঢুকে কোনো লাইন ক্লিক করলে ওই লাইনগুলো অনেকগুলো ক্যাপাসিটারের সাথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাইন থাকে, তারপরে ক্যাপাসিটার থাকে, লাইনগুলো অন্য জায়গায় চলে গেছে, তখন তালগোল পাকিয়ে ফেলে, এ বিষয়ে কিছু নিয়ে বলবেন। আসলে দেখুন যে একটা ফোন অন করার জন্য আপনি বেশিরভাগ পাবেন ভিরেস 1.8 ভোল্টেজ। ভিরেস 1.8 ভোল্টেজের কাজ কি? ভিরেস 1.8 ভোল্টেজের কাজ হলো যে আপনার প্রত্যেকটা এলডিওকে সে প্রপারভাবে যে সচল করা। এলডিও মানে কি জানেন? এলডিও মানে পাওয়ার আইসি থেকে যে লাইনগুলো আউটপুট হয় খুচরো ছোট ছোট ভোল্টেজ, সেগুলোকে এলডিও বলা হয়। এবং এলডিও বলে আইসি আছে। এলডিও আইসির কাজ আছে যে ওর একটা ইন ভোল্টেজ থাকে, একটা জিএনডি থাকে, একটা সোর্স থাকে, আর একটা গেট থাকে। যখন জিএনডি থাকে, জিএনডির কাজ তো ওটা তো থাকবেই। যখন এনাবল হবে তখন কি করে, সে সোর্স থেকে ভোল্টেজটা নিয়ে সে পাস করবে। যখন আবার এনাবল বন্ধ হয়ে যাবে তখন সোর্স বন্ধ করে দেবে। মাসিরাই তো ঝামেলা করছে। এখন বিটম্যাপের বিষয়টা আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে আপনি যখন লাইনটা ক্লিক করছেন ওই লাইনটা 10টা জায়গায় থাকতে পারে, 20টা জায়গায় থাকতে পারে, 30টা জায়গায় থাকতে পারে, এটা কোনো বিষয় না। আপনার একটা লাইন একাধিক জায়গায় থাকবে, এটা স্বাভাবিক। আর এটা যদি না থাকে তাহলে কাজ করবে না। কেন, একটা ফোনে ধরেন 2.2 ভোল্টেজ বা 1.8 ভোল্টেজ, 1.8 ভোল্টেজ মিনিমাম 50 জায়গায় থাকবে। তাহলে এখন কি করবেন, যে আপনার ওইটা নিয়ে তালগোল পাকানো যাবে না। কিন্তু কিছু কিছু লাইন দেখবেন একটা শুধু একটা জায়গায় গেছে। আপনার বেশিরভাগ সমস্যা হবে কি, যতটুকুন পারেন যে শুরু থেকে দেখবেন, ছোট ছোটকে ঠোকা মারতে 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 তারপরে যাবেন। ধরেন আপনি যদি ডিসপ্লে বেজে দেখেন তাহলে ক্লিক করলেন, ওখান থেকে গ্রাফিক্সে গেলেন, গ্রাফিক্সের ইনপুটকে দিয়েছে, মানে গ্রাফিক্সের আউটপুট থেকে শুরু করবেন। যাই করবেন মাথা থেকে শুরু করতে করতে আসবেন, তাহলে কিন্তু আপনি আইসি বন্ধ যেতে পারবেন। কিন্তু আইসি থেকে শুরু করলে আপনার লাইন অনেকগুলো থাকবে, খুঁজে পাবেন না। অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে আপনি ধরেন ডালে বসে আছেন, মানে না গাছের গোড়ায় বসে আছেন, এখন আপনাকে ওই গোড়া পর্যন্ত আসতে হলে ওই পাতা থেকে শুরু করতে হবে। পাতায় গেলেন, পাতা থেকে ডাল, ডাল থেকে মূল ডাল, তারপর থেকে মাজা, তারপর থেকে গোড়া, তারপর থেকে শেকড়। তাহলে কী হবে, আস্তে 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 পিছিয়ে পিছিয়ে আপনি টোটালে আইসির যে ফলো আপ যে লাইনগুলো আছে এগুলো দেখে ফেলবেন। কামরুল ইসলাম ভাই লিখেছেন, ভাই আমি ইন্ডিয়া থেকে দেখি। ধন্যবাদ ভাইজান।
অনেকেই ইন্ডিয়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় সময় আমরা চেষ্টা করব লাইভে আপনাদের বিষয় মানে আপনাদের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলো নিয়ে তুলে ধরার। আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের অনেক উপকৃত যে ভিডিওগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব। রেডমি নোটে শুধু ব্যাটারি লোগো আসে, কিছু আসে না। থার্মাল আইডি থার্মাল আইডি লাইন চেক করেছি, ঠিক আছে। পাওয়ার আইসি চেঞ্জ করেছি, তবুও সমস্যার সমাধান হচ্ছিল না। হালকা হিট দিয়ে সিপিইউতে ডেড হয়ে গেছে। ইএমএমসি খুলে রেখেছি, সিপিইউ রিভলভ করেছি, কিন্তু কোনোভাবে ইউএসবি পোর্ট শো করে না। যদি কোনো সমাধান রাস্তা বলতে ভাই, আপনি একটু ইনবক্সে মেসেজ করেন। এটা নিয়ে আপনার প্রায় 10 মিনিটের একটা মানে ভয়েস দেওয়া লাগবে, তাহলে ভালো বুঝবেন। কারণ আপনার এটা হচ্ছে একটু গোজামিল আছে আর কি। যেহেতু লাইভটা শেষ করে দিব, তো মানে 10টা 14 বাজে, মানে মার্কেট অলরেডি ক্লোজ হয়ে গেছে। ভাই আপনার একজন লিখেছে আল মাসুম ফারুক, আমার কাছে সফটওয়্যার প্রোগ্রামিং কোনো বক্স নেই। আইএসপির মাধ্যমে লক খোলা এবং ইএমএমসি ইউএফএস এর প্রোগ্রামিং করার জন্য কোনো বক্সটি ভালো হবে। আপনি ইজে জেট্রাক্স নিতে পারেন, আর F64 নিয়েন, কিন্তু পরে নিয়েন। কিন্তু F64 নিয়ে নতুন যারা আছেন তার জন্য খুব অসুবিধা হবে, ব্যবহার করতে পারবেন না। হতে পারে যে ওইটা নিয়ে যদি আপনি পড়ে থাকেন, তখন কি হবে যে আপনি পারবেন, কিন্তু একটা প্রবলেম হবে কেমন, যে F64 নিয়ে আপনার অধিকাংশ আইসি কানেক্ট করাতে পারবেন না। অনেকে পারে, অনেকে পারে না, মানে বলছি না যে পারবেন না। যদি কানেক্ট করাতে না পারেন, তখন আপনি বলবেন যে আমার 80,000 টাকা পানিতে গেল। আসলে আপনি পাচ্ছেন না বা সিস্টেম বুঝছেন না। স্বাভাবিকভাবে আপনাকে আগে প্রোগ্রামিং সম্পর্কে পূর্বে থেকে জানতে হবে। এই জন্যই যারা কাজ করে তাদের পাশে বসে একটু ভালোভাবে আইডিয়া নিয়ে তারপরে মনে হয় কিনলে ভালো হয়। তারপরে নেটওয়ার্ক পর্ব নিয়ে আমাদের লাইভ অলরেডি দেওয়া আছে এবং ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে একটু দেখে নিন। নাফিজ ইকবাল ভাই লিখেছেন নেটওয়ার্ক পর্ব নিয়ে নো সিম কার্ড, লো নেটওয়ার্ক, ইমার্জেন্সি কল, নো সার্ভিস, এই টোটাল টপিকস নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও আপলোড করা আছে। নেটওয়ার্ক সেকশনে আর ভিডিও আপলোড করতে চাই না। আমি চেষ্টা করব যে পরবর্তীতে 5G সেকশনে কিছু তথ্য দেওয়ার। আর এগুলো নিয়ে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি একটু দেখেন কষ্ট করে, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। তা যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না। আপনাদের ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতায় আমাদের এতদূর পর্যন্ত আসা। আমরা চেষ্টা করেছি আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই করার এবং যতটুকুন পেরেছি জ্ঞানমূলক তথ্য দেওয়ার। কোনো অসঙ্গতিমূলক কোনো কথা বলি নাই। আর আপনারা আপনাদের যে সহযোগিতা, আপনাদের যে ভালোবাসা, সেগুলো আমরা পেয়েছি। আপনারা চেষ্টা করবেন আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখার। এবং আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিও তৈরি করি, আসলে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা এতটা সহজ কাজ না। একটা তথ্যমূলক কন্টেন্ট না দিলে বা আপলোড না করলে অনেকে কষ্ট পান, অনেকে আশা নিয়ে থাকেন। এজন্য চেষ্টা করা হয় একটা দিন বা 2টা দিন দেরি হয়ে যায়। তবে যাই হোক, যতটুকুন আপলোড করা হয় আপনারা চেষ্টা করবেন আপনাদের মতামতগুলো জানার এবং এখান থেকে কিছু শিখতে পারলেন কিনা সেই বিষয়টা জানান। তাহলে কী হবে যে আমরা পরবর্তীতে আরও নতুন নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তা বন্ধুরা, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে